এবার ফ্লিপ চার্ট, এই ফ্লিপ চার্ট কি এবং ফ্লিপ চার্টকে কাজে লাগিয়ে আমরা যে কোনো আমাদের ইচ্ছে মতো যে কোনো একটা বিষয় আমরা কিভাবে শিশুদের পড়াবো বা পাঠদান করাবো, বলুন দেখি। ফ্লিপ চার্ট কি একজন বলুন, বলার চেষ্টা করুন দেখি। আমার বইটাতে আছে, আর্ট অফ টিচিং বইটাতে আছে, 48 পৃষ্ঠায় পেয়ে যাবেন। বলুন দেখি একজন, ফ্লিপ চার্ট কি? এইটা আজকে আলোচনা করে কমপ্লিট করব আজকের ক্লাস। ফ্লিপ চার্ট মানে দেখবেন একটা ওই হোয়াইট বোর্ড যেমন থাকে সেই ধরনের হোয়াইট বোর্ডের মতো অনেকগুলো সিট থাকে পেপারের, সেগুলো একটা স্ট্যান্ডের মধ্যে আটকে দেওয়া হয় এবং ওই সিটের মধ্যে আপনি কোনো ছবি আঁকলেন বা কোনো স্টেপ বাই স্টেপ কোনো স্টেপ দেখালেন, না চা তৈরি করা যদি আপনি শেখান, তাহলে একটা পেজের মধ্যে চা তৈরি করতে গেলে কি কি লাগে সেগুলো আঁকলেন বা সেগুলোর নাম লিখলেন, সেই পেজটাকে উল্টে দিলেন, তারপরে আরেকটা নতুন পেজ পেলেন সাদা, তো সেই পেজের মধ্যে এবার কিভাবে কোন জিনিসটা আগে দেব পরে দেব সেই বিষয়গুলো একটু ব্যাখ্যা করলেন। তারপরের পৃষ্ঠাতে বা সিটটাতে আপনি এবার কিভাবে চাটা তৈরি হবে, কতক্ষণ ফুটবে, হ্যাঁ, তারপর কখন নামাতে হবে, তারপর ছাঁকনা দিয়ে ছাঁকতে হবে, এই বিষয়গুলো বললেন। তারপরে সিটে চলে গেলেন, দিয়ে আপনি কাপ আঁকলেন, ডিশ আঁকলেন, তার মধ্যে চাটে আমরা কিভাবে ঢেলে দেব, আবার কিভাবে সেটাকে নিয়ে কাপের মধ্যে নিয়ে প্লেটের মধ্যে সাজিয়ে সেটাকে আমরা পরিবেশন করব, এই বিষয়গুলো শেষ ধাপ পর্যন্ত আপনি ব্যাখ্যা করলেন। তার মানে চা তৈরি করার পুরো প্রসেসটা আমি ছবি, ডায়াগ্রাম, চার্ট সমস্ত কিছুর মাধ্যমে শিশুদের সামনে আমি ফ্লিপ চার্টের মাধ্যমে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। এইভাবে আমরা রুটি তৈরি করা শেখাতে পারি। তারপরে ধরুন যে কোনো বিষয় আমরা খুব সুন্দরভাবে শেখাতে পারি। সেটা পরিবেশের যে কোনো বিষয় হতে পারে, জীবের জীব ও জড়ের পার্থক্য আমরা বোঝাতে পারি উদাহরণ নিয়ে নিয়ে ফ্লিপ চার্টের মাধ্যমে, বা ফ্লিপ চার্টের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের শ্রেণী বিভাগগুলো শেখাতে পারি, বা আমাদের যে পরিবারের যে পরিবারতন্ত্র, সেখানে আত্মীয় স্বজনের যে সম্পর্ক, সেই সম্পর্কগুলো যেমন আহ, দাদু এবং দিদা, সেখান থেকে উম, মা বাবা, সেখান থেকে মা বাবার কতগুলো সন্তান, সেখান থেকে ভাই দাদা বোন, আমি, এই যে সম্পর্কগুলো, সেই সম্পর্কগুলো আমরা ফ্লিপচার্টে এঁকে এঁকে খুব সুন্দরভাবে বোঝাতে পারি। ঠিক আছে, এবার আপনাদের মাথায় আর কি আইডিয়া আসছে, কেউ একজন বলুন, যেটা আমরা ফ্লিপচার্টের মাধ্যমে শিশুদের শেখাতে পারি এবং সেটা প্রাথমিকের বিষয়বস্তু রিলেটেড হতে পারে, যে কোনো সাবজেক্টে, সেটা বাংলা হতে পারে, ইংরাজি হতে পারে, যে কোনো সাবজেক্টের। একজন বলুন দেখি ভাবনা চিন্তা করে। এটাই আজকে আলোচনার শেষ বিষয়বস্তু। আমি তো আইডিয়াটা দিলাম আপনাদের, এবার আপনারা নিজেদের মতো করে একটু বলুন, তবেই তো ক্রিয়েটিভিটি আসছে, বুঝতে পারবো আপনাদের মধ্যে ক্রিয়েটিভিটি থাকা দরকার। স্যার একটা জিনিস আমরা করতে পারি, ক্লাস 4 এর যে পরিবেশ রয়েছে, তো সেখানে তো আদিম মানব সংক্রান্ত অনেক পাঠ্যাংশ রয়েছে, যেরকম আগুন আবিষ্কার, তারপর তার আগে পাথরের হাতিয়ার ব্যবহার করতো মানুষ, তারপর মানুষ কৃষিকাজ শিখলো, তারপর পশুপালন শিখলো, মানে সরি পশুপালন শিখলো, তারপর কৃষিকাজ শিখলো। তো এই যে এই ব্যাপারগুলো যে রয়েছে, তো এগুলোকে আমরা এই ফ্লিপ চার্টের মাধ্যমে দেখাতে পারি। প্রথমে একটা ছবি আমরা আঁকতে পারি যে একটা আদিম মানুষ, গুহার মানব, তো সেরকম একটা ছবি আঁকলাম, একটা গুহার সামনে একটা রাফ ডায়াগ্রামই আঁকলাম, যেখানে একটা আদিম মানুষের মতো দেখালাম অবয়ব, তারপর দেখালাম যে না, তারা পাথরের টুলস আবিষ্কার করছে, মানে পাথরের একটা টুলস আঁকলাম, একটা ওরকম মানে পাথরের মতোই আঁকলাম। তারপর আগুন আবিষ্কার করছে, তো সেখানে ওই গাছগুলোতে দাবানলের সময় যে আগুন লাগতো সেটার মানে দেখালাম। তারপর চাকা আবিষ্কার করলো, সেটা দেখালাম। তো এইভাবে করে করে তারপর হচ্ছে ধীরে ধীরে একটা ধরুন একটা গরুর ছবি আঁকলাম যে না এরকম ভাবে পোষ মেনেছিল, বা একটা কুকুরের ছবি আঁকলাম যে এ প্রথম পোষ মেনেছিল। তারপর আরেকটা আহ ছবি আঁকলাম যে কৃষি কাজ করা শিখছে। তো এইভাবে কি ধাপগুলো আমরা ফ্লিপচার্টের মাধ্যমে দেখাতে হুম, পারি যে মানব সভ্যতার বিবর্তনের। এটা অসাধারণ হবে, অসাধারণ হবে এটা। হুম, খুব ভালো ভাবনা চিন্তা করেছেন। নেক্সট আরেকজন কেউ বলবেন?
স্যার একটা গাছের হ্যাঁ, বিভিন্ন অংশ দিয়ে সম্পর্কে করতে যদি পারে বলতে স্যার। পারেন। স্যার যে বুনো মানুষ থেকে যে মানুষে পরিণত হয়েছে, যে আদিম যুগের মানুষরা কেমন ছিল, সেটা থেকে আস্তে আস্তে যে মানুষে এখন যে লাইফটা বিহীন হয়ে গেছে, সেই প্রসেসটা তো আমি দেখাতে পারি। সেটাও হবে, অসাধারণ হবে। ঠিক, আচ্ছা বেশ। হুম। প্রিয়াঙ্কা প্রধান বলুন, কি বলতে চাইছিলেন? স্যার, গাছের বিভিন্ন অংশ সম্পর্কেও দেওয়া যেত। গাছের, অসাধারণ। এটা হবে কোনটা গাছের কাণ্ড, কোনটা মূল, কোনটা পাতা, বি- হুম, কোনটা ফল, ফুল। হ্যাঁ, অসাধারণ হবে। এটাও খুব ভালো একটা ফুল টপিক ফল বেছেছেন। এগুলো নিয়ে আপনারা একটু ডেমো প্র্যাকটিস করে রাখতে পারেন বাড়িতে। খুব ভালো হয়। এখন এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পড়ানোর জন্য আমরা ভিকেএটি মেথড ব্যবহার করতে পারি। এই ভিকেএটি মেথডকে এর সংক্ষিপ্ত রূপ এটাকে যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে ভি ফর আমরা বলবো ভিশন, মানে দৃষ্টি। এ ফর হচ্ছে অডিটরি, মানে যে কানে শোনে বা কানে শোনা। কে ফর হচ্ছে কাইনেথেটিক্স, অর্থাৎ নড়াচড়ার অনুভূতির মাধ্যমে শিখবে। আর টি ফর হচ্ছে ট্যাকটাইল বা স্পর্শানুভূতি, মানে হাতে স্পর্শ বা ত্বকে স্পর্শ করে যখন শিশুরা শিখবে এই পদ্ধতিগুলোর মাধ্যমে, তখন সেই পুরো সিস্টেমটাকে বলা হচ্ছে ভিকেএটি মেথড। মানে ভিকেএটি মেথড কোনো একক মেথড নয়। এই ভিকেএটি মেথডের মধ্যে অনেকগুলো মেথডের সমাহার। কি কি সেই মেথডগুলো? সেগুলো হচ্ছে যে চোখে মানে যে দেখে শেখা, কানে শুনে শেখা, নড়াচড়া বা অনুভূতির মাধ্যমে শেখা, এবং স্পর্শ করে স্পর্শানুভূতির মাধ্যমে যখন শিশুরা শিখবে। মানে শারীরিক প্রতিবন্ধী শিশু থাকতে পারে, তো সে সমস্ত শিশুদের ক্ষেত্রে এই কোনো না কোনো একটা পদ্ধতি তাদের শিক্ষণের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার কিভাবে আমরা শেখাতে পারি? ধরুন দৃষ্টি প্রতিবন্ধী যদি হয়, তাহলে আমরা তাদেরকে কানে শোনার মাধ্যমে শেখাতে পারি, স্পর্শ অনুভব করার মাধ্যমে শেখাতে পারি, বা তাদের হাত পায়ের কোনো কিছু চালনার মাধ্যমে তাদেরকে আমরা শেখাতে পারি। এই হচ্ছে বিষয়। আর যদি শ্রবণ প্রতিবন্ধী হয়, কানে যদি না শুনতে পায়, তাহলে তাদেরকে কোনো জিনিস দেখিয়ে, ছবি আঁকা বা গল্প, কোনো অডিও ভিডিও, যেগুলো ভিডিও আছে সেগুলো দেখিয়ে শেখাতে পারি। কানে শুনতে পায় না, তাকে আমি হাতে স্পর্শ করার মাধ্যমে শেখাতে পারি। তো সিডাব্লিউএসএন শিশুদের শেখানোর একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে ভিকেএটি মেথড। এখন এই ভিকেএটি মেথড আপনি বিদ্যালয়ে শ্রেণী শিক্ষণের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করবেন? এই প্রশ্ন যদি মোটামুটি করা হয়, তাহলে কিভাবে উত্তরটা দেবেন একটু বলুন গুছিয়ে। মানে আমি তো বলে দিলাম ভিকেএটি মেথডটা কি। এখন প্রশ্ন হচ্ছে, যদি আপনাকে এরকম একটা কোশ্চেন করে, ক্রস কোশ্চেনের মতো, যে আপনি কিভাবে শ্রেণীকক্ষে ভিকেএটি মেথডকে কাজে লাগিয়ে সমস্ত শিশুদের শিক্ষা দেবেন, যেখানে সাধারণ শিশুদের সঙ্গে সঙ্গে বিশেষ প্রতিবন্ধী শিশুরাও থাকবে। তাহলে এবার যদি একটা স্যার, বলুন। স্যার প্রথমে হচ্ছে যে যেহেতু তারা একটু বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তাই তাদেরকে হচ্ছে ক্লাসের প্রথম বেঞ্চে বসানোর ব্যবস্থা করবো। আর এমন জায়গায় বসাতে হবে যে যেখানে আলো বাতাস ঢোকে, মানে আলোটা যাতে ভালোভাবে রুমের মধ্যে ঢোকে, যাতে তারা ভালোভাবে। হ্যালো স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ স্যার। স্যার স্যার প্রথমত হচ্ছে যে এই পদ্ধতিগুলো যখন তাদেরকে ব্যবহার করব, মানে এই ব্যবহার করে তাদেরকে পড়ানোর ব্যবস্থা করব স্যার, যেহেতু সাধারণ। বেশ, ঠিক আছে। বাচ্চা আছে আপনার, তো অসুবিধা হচ্ছে বলতে। বেশ, আমি কিছু আলোচনা করি, একটু শুনুন, তারপর আর যদি 4 জন জয়েন করে, তাহলে কন্টিনিউ করবো আজকের ক্লাস। স্যার বাচ্চা বিরক্ত করছে। বুঝতে পারছি, আমার বাচ্চাটা ওই রকম ঘুমিয়েছে, তাই নাহলে এখন খুব অসুবিধা। বেশ, এবার যদি মডেলের মাধ্যমে কিছু শেখাতে বলে, তাহলে আমরা বললে আপনাকে যে কোনো মডেলের সাহায্যে আপনি শিশুদের একটা বিষয় পড়ান, তাহলে মডেলের মাধ্যমে আমরা সব থেকে ভালো যে বিষয়টা আমরা শেখাতে পারি, সেটা হচ্ছে জিওগ্রাফি বা ভূগোলের বিভিন্ন
টপিক আমরা মডেল ব্যবহারের মাধ্যমে শেখাতে পারি। যেমন সূর্য ঘড়ির সাহায্যে আমরা শেখাতে পারি, হ্যাঁ। তারপরে বৃষ্টিমাপক যন্ত্র ব্যবহার করে আমরা শেখাতে পারি। তারপরে বিভিন্ন প্রকার পর্বতের মডেল নিয়ে এসে তৈরি করে এনে আমরা শেখাতে পারি। তখন বাংলা পদ্য বা গদ্যর ক্ষেত্রে যদি আপনাকে প্রশ্ন করা হয় যে আপনি কিভাবে একটা মডেল ব্যবহার করে বাংলা পদ্য অথবা বাংলা গদ্য আপনি শিশুদের শেখাবেন বা পড়াবেন, তাহলে আপনাদের মাথায় এই আইডিয়াটা আসতে পারে। যেমন এই নদী নদী একটা ছড়া আছে, তৃতীয় শ্রেণীতে সম্ভবত, তো সেটাতে আমরা নদীর চিত্র, মানে নদীর চিত্র এঁকে বা মডেলের মতো তৈরি করে আমরা নৌকার একটা মডেল আনতে পারি বাড়ি থেকে তৈরি করে। তো সেই নৌকার মডেল দিয়ে আমি নৌকার ধারণা দিতে পারি, নৌকা কিভাবে নদীতে চলে সেইভাবে ধারণা দিয়ে আমি পাঠের মধ্যে প্রবেশ করে ওই কবিতাটা আমরা পড়াতে পারি। এছাড়াও বাংলার আরো অনেক কিছু টপিক রয়েছে যেগুলো আমরা মডেল ব্যবহার করে পড়াতে পারি। এমনকি ইংলিশেরও বেশ কিছু টপিক আছে যেগুলো আমরা মডেল ব্যবহার করতে পারি। যেমন ধরুন ওই বিভিন্ন ধরনের পেশা যেগুলো রয়েছে, ডক্টর, মাস্টার, তো সেগুলোর আমরা মডেল হয়তো বাজার থেকে কিনে এনে বা জোগাড় করে সেই মডেলগুলো দেখিয়ে আমরা শিশুদের বিভিন্ন ধরনের পেশার যেগুলো রয়েছে সেই পেশার ধারণা আমরা দিতে পারি। এছাড়াও পরিবেশের তো অনেক টপিক রয়েছে যেক্ষেত্রে আমরা মডেল ব্যবহার করে শিশুদের শিক্ষাদান করতে পারি। তো এবার প্রশ্ন হচ্ছে যে যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় যে ধরুন গণিত শেখানোর ক্ষেত্রে আপনারা কি মডেল ব্যবহার করে কোনো একটা টপিক পড়াতে পারবেন? তো যান বোর্ডে গিয়ে একটু পড়ান দেখি। এই প্রশ্নটা যদি করা হয় তাহলে আপনি গণিতের ক্ষেত্রে কি মডেল আপনি সেই মুহূর্তে ভাবনা চিন্তা করে বের করবেন এবং সেই মডেল দিয়ে আপনি গণিতের কোন টপিকটা কিভাবে পড়াবেন, এটা একটু বলুন প্রিয়াঙ্কা প্রধান। স্যার ঘনবস্তু পড়ানো যেতে পারে, এটা খুব ভালো হবে। ঘনবস্তু যেগুলো রয়েছে সেগুলো স্যার ভালোভাবে পড়ানো যেতে পারে, মানে ওদেরকে যারা দৃষ্টি প্রতিবন্ধী রয়েছে তারা টাচ করে পড়তে পারে, সে কোণাগুলো টাচ করতে পারবে। সে ঘনবস্তুগুলো রয়েছে সেগুলো স্যার টাচ করে তারা ভালোভাবে তারা ধারণা নিতে পারবে। খুব ভালো বলেছেন জ্যামিতির এই বিষয়গুলো। আর কোনো আইডিয়া আসছে কারো মাথায়? স্যার আমি বলছি কি, ধরুন আমি প্রথম প্রাইমারি ক্লাসে ঢুকেছি, ওদেরকে যোগ বিয়োগ ধারণা দেওয়ার জন্য ওদের কাছ থেকে পেন্সিল বা পেন কালেক্ট করে ওটাও কি করা যেতে পারে মডেল হিসাবে? যোগ বিয়োগের ধারণা পেন্সিল বা পেন, হ্যাঁ করা যেতে পারে। আর কাঠি, দেশলাই কাঠি দিয়েও তো অনেক কিছু ধারণা দেওয়া যেতে পারে, জ্যামিতিক চিত্রগুলো, ত্রিভুজ, চতুর্ভুজ। না ওই মুহূর্তে যদি দেশলাই কাঠিটা প্রিপারেশন না থাকে, ওই মুহূর্তে যদি হাতের কাছে না থাকে, তাহলে ধরুন পেন্সিলটা তো থাকতেই পারে, ওইটা নিয়ে যোগ বিয়োগের ধারণা দেওয়া যেতে পারে। এবার আপনি একটু ব্যাখ্যা করুন। ধরুন আপনাকে ডেমো টিচিং আমি দিয়ে দিলাম, এই মুহূর্তে এক্সাম চলছে, মানে ইন্টারভিউ চলছে, তাহলে আপনি এখন ভাবনা চিন্তা করে ইমিডিয়েট একটু একটা প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করুন দেখি। শুরু করছি তাহলে স্যার। 1 মিনিট সময় নেন ভাবতে, একটু সময় নেন। স্যার শুরু করছি। বেশ, ঠিক আছে। গুড মর্নিং আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? ও সবাই ভালো আছো? হ্যাঁ আমিও ভালো আছি। আচ্ছা তোমরা কোনো সময় বাজারে গেছো? কি বলছো রহিম, একা যাওনি? না না একা, তোমরা তো ছোট, তোমাদেরকে তো একা পাঠাবেই না, বাবার সঙ্গে গেছো। আচ্ছা চলো আজকে আমরা কিছু নতুন কিছু শিখি। আর তোমাদের সবার কাছে তো পেন বা পেন্সিল আছে, ওইগুলো একটু আমাকে কালেক্ট করে দাও তো। যে একে একে সবার কাছে নিলাম, নেওয়ার পরে আমি তাদেরকে কাউকে ডেকে বা আমি নিজে দেখিয়ে বলবো যে কটা পেন্সিল আছে একটু গুনে দেখা। তখন তারা হয়তো কেউ বা আমি নিজে যে ম্যাম এখানে 10টা পেন্সিল আছে। আচ্ছা 10টা পেন্সিলের মধ্যে আমি যদি অর্ধেক অর্ধেক করি কটা হচ্ছে? ম্যাম 5টা হচ্ছে। তাহলে এই 5টাকে যদি আমি আবার গুনি তখন কটা হচ্ছে? তখন তাদের মধ্যে কেউ হয়তো বলবে যে এটা 10টা হচ্ছে।
আচ্ছা, আবার আমি এই হাতে নিলাম দুটো, বাকি হাতে আর কটা নিলে 10টা হবে বলো দেখি। তখন তারা নিজেদের মধ্যে আলোচনা করে বলবে, কেউ কেউ বলবে ম্যাম একটা, এইভাবে দিতে পারি। বেশ মোটামুটি হলো। এখন যদি প্রশ্ন করা হয় যে গেমস এবং পাজল এর মাধ্যমে শিশুদের কিভাবে গণিত শেখাবেন? গেমস এবং পাজল, পাজল মানে ধরুন বিভিন্ন ধরনের ধাঁধা, বা ধরুন ওই যে ইগুলো পাওয়া যায় আপনাদের ছোট ছেলেরা খেলে গো, কি বলছে ওটার নাম? কিউব, রুবিক্স কিউব। রুবিক্স কিউবের মাধ্যমেও শিশুদের গণিতের অনেক ধারণা দেওয়া যেতে পারে। বা এই বিষয়গুলো একটু বলুন দেখি, গেমস এবং পাজলের মাধ্যমে। মানে প্রশ্ন হলো গেমস এবং পাজলের মাধ্যমে শিশুদের কিভাবে মানে জয়ফুল ভাবে বা আনন্দদায়ক ভাবে শিশুদের গণিত শেখাবেন। এবার এই প্রশ্নটা করলে আপনার মাথায় একটা আইডিয়া আনতে হবে যে আমি কোন জিনিসটাকে ব্যবহার করব। সেটা যে কোনো গেম খেলা হতে পারে, অথবা পাজল বলতে গেলে ওই ধরনের ওই রুবিক্স কিউব বা ওই ধরনের কোনো ধরনের একটা বস্তু যেটা নিয়ে আমি শিশুদেরকে শেখাবো মেলানো। তো এবং সেটা আমি এমনভাবে প্রদর্শন করব যাতে শিশুরা গণিতের কিছু একটা ধারণা পায়, যোগের ধারণা হোক, বিয়োগের ধারণা হোক, গুণের ধারণা হোক, বা ভাগের ধারণা হোক, কিছু একটা ধারণা পায়। মানে ওইটা ব্যবহার করে কিছু একটা ধারণা দিতে হবে শিশুদের। এরকম কিছু আইডিয়া একটু ভেবে বলুন দেখি। স্যার, স্যার বলবো? বলুন। স্যার যেমন আমার মেয়ের জন্য কিনেছিলাম ওই যে ঘনবস্তুর যেগুলো রয়েছে, হুম যে আয়ত ঘন, তারপরে ঘনক, তারপরে ত্রিভুজেরও আরো অনেক আকৃতি রয়েছে। তো সেইগুলো স্যার একটা মানে চৌকো আকৃতির ঘর রয়েছে, সেগুলোর মধ্যে ঢোকাতে হবে। মানে যে যে যার যেটা আকার, যেমন ঘনকের যেটা আকার বা আয়তঘনের যে আকার, সেটার মধ্যে ঢোকাতে হবে। মানে সেটার আকৃতিটা সে বুঝতে পারছে, মানে কোনটা আকৃতি বড়, ছোট বা গোল কেমন হয় সেটা বাচ্চারা বুঝতে পারবে। সেই রকম যদি আমরা মডেল কিছু তৈরি করি, বাচ্চাদেরকে দেখাই, এবং তারা যদি এগুলো হাতে নেড়ে বুঝতে পারে যে কোনটার কি আকৃতি, এবং সেই ঘরেই ঢোকাতে হবে সেই আকৃতি মানে ওই জিনিসটা, তাহলে তারা স্যার ওই আকৃতি সম্পর্কে জানতে পারবে, আকার সম্পর্কে, যে গোলের আকারটা কেমন হয় বা আয়তঘনটা কেমন হচ্ছে লম্বা, বা ঘনকটা চারকোনা, এবং স্যার মানে ওরা বুঝতে পারবে আরো ঠিক, ভালোভাবে জয়ফুল খুব হিসেবে। সুন্দর বলেছেন, খুব সুন্দর বলেছেন হ্যাঁ স্যার। আইডিয়াটা। প্রিয়াঙ্কা প্রধান একটু বলুন দেখি, আপনার মাথায় কিছু আইডিয়া আসছে? স্যার বলবো? হুম স্যার বলছি কি, আমি যেটা মনে করছি, ধরুন প্রথমে ওদের দুটো দলে ভাগ করা হলো, ভাগ করার পরে ওদেরকে কিছু মূর্ত বিষয় যেমন কাঠি, দেশলাই কাঠি বা পেন্সিল, চক, এই সমস্ত দিয়ে যে তাড়াতাড়ি করে তোমরা কোন গ্রুপটা বলতে পারো যে এটা কাউন্ট করে বলো তো কটা হলো, ওই গ্রুপ তোমরা বলো তো কাউন্ট করে কটা হলো, এই 4টা থেকে 2টো বাদ গেলে কটা হলো, এইভাবে কি করা যায়? যোগ বিয়োগের ধারণা দিয়ে জয়ফুল লার্নিং করা যায়? হুম, অতটা জয়ফুল হবে না, মোটামুটি হবে। তবে এই ম্যাডাম যেমন একটা খুব ভালো ধারণা বলেছে, ওই ধরনের কি কিছু ইউনিক করা যেতে পারে? একটু ভাবুন দেখি। ধরুন আমি একটা বলছি, মাটি দিয়ে ধরুন আকৃতি করানো হলো, একটা গোল গোল বল করানো হলো, তারপর ধরুন চারকোনা করানো হলো, তারপর ধরুন ত্রিভুজ আকৃতির করানো হলো, দিয়ে এবার 3-4 রকম আকৃতি করানো হলো, সেগুলো এক জায়গায় ঝুড়ির মধ্যে রাখা হলো মিশিয়ে কুশিয়ে। এবার সামনে ধরুন 3টে আমরা মানে যে ডামের মতো রাখবো, ছোট ছোট কোটোর মতো। এবার সেই কোটোর 3টে কোটো রাখবো, সেই কোটোর প্রত্যেকটাতে একটা করে আমরা কাগজ, সেই কাগজের মধ্যে ধরুন একটা কোটোর উপরে ত্রিভুজের আকৃতি এঁকে কোটোর মধ্যে ছিটিয়ে দিলাম সেই কাগজটা। আর একটাতে গোল মানে গোলক আকৃতির এঁকে বা ফুটবল বা বল আকৃতিতে এঁকে ছিটিয়ে দিলাম। আর একটা তো ধরুন ওই চতুর্ভুজ টাইপের এঁকে ছিটিয়ে দিলাম। এবার 3টে আমরা মানে হচ্ছে যে বড় বড় রাখলাম, যেটাকে বলছে বয়াম, বা ধরুন ওই বোতল। এবং শিশুদেরকে বললাম যে দেখো তোমরা এই সামনে যে 3টে বয়াম রয়েছে এবং যেমন ছবি আছে যে বয়ামে চেটানো, তোমরা সেই বয়ামেই সেই জিনিসগুলো ভরবে। কোথা থেকে নেবে? এই ঝুড়ির মধ্যে এগুলো খুঁজে নেবে, খুঁজে নিয়ে হাতে যেটা উঠবে তোমার সেটা নিয়ে গিয়ে ওই 3টের মধ্যে যেটা মিলবে
দেখবে সেই বয়ামটাতে ভরবে। এবার এক এক করে নাম ডাকা হলো শিশুদের। প্রথম একজন এলো, সে হয়তো একটা তুললো হাত থেকে, নিয়ে সে ভালোভাবে দেখলো, দেখার পর সে কিন্তু যদি সঠিক চিহ্নিতকরণ করতে পারলো তাহলে সঠিক জায়গায় ভরলো, অনেকে আবার ভুল জায়গায় ভর দেবে, বুঝতে পারবে না। তো এরম ভাবে পুরো খেলাটা যদি করা হয় তাহলে কিন্তু বোঝা যাবে যে কোন শিশুদের পর্যবেক্ষণ দক্ষতা কত ভালো। মানে যে শিশুরা একদম সঠিক জিনিসটা দেখে সঠিক বয়ামে ভরবে, জানতে হবে যে তাদের পর্যবেক্ষণ দক্ষতা ভালো রয়েছে এবং তারা পুরো বিষয়টা বুঝতে পারছে খেলাটা। আর যারা ধরুন ভুল জায়গায় ভোট দেবে, ধরুন গোলক হাতে তুলেছে, গোলক মানে গোল, অথচ ভোট দিল ত্রিভুজের ঘরে মানে বয়ামে, তাহলে তখন সেটা তাকে সংশোধন করতে হবে বা বলতে হবে। এইভাবে কিন্তু আমরা শিশুদের মধ্যে বিভিন্ন আকৃতির বস্তুর ধারণা দিতে পারি এবং তাদের মধ্যে পর্যবেক্ষণ দক্ষতাও বৃদ্ধি করতে পারি। আর তাছাড়াও তারা এই খেলাটায় অংশগ্রহণ করার মাধ্যমে তো একটা আনন্দ পাবেই। হুম, ঠিক আছে, বোঝা গেল মোটামুটি। স্যার আরেকটা হতে পারে যে একটা মানে বড় একটা বোর্ডের মতো করে একটা মডেল, এমন মডেল তৈরি করা যে নাম্বারের ধারণা দেওয়া বাচ্চাদের 1 2 3 4 5, মানে একবারে ছোট বাচ্চাদের, যে বোর্ডে মানে ওইরকম 1 2 3 আকৃতির মধ্যে একটা মডেল তৈরি করতে হবে বড় বোর্ডে, নিয়ে 1 2 3 গুলো মানে একটা প্লাস্টিক মানে কিছু ওই কাগজে তৈরি করে নিয়ে যেতে হবে। নিয়ে বাচ্চাদেরকে বলতে হবে যে অনেক জায়গায় ওয়ান কোথায় বসবে এখানে দেখাও, মানে অনের মধ্যে আকৃতিটা থাকবে বোর্ডে। এবার মানে যে বোর্ডটা তৈরি করে নিয়ে যাব সেটা তখন ওরা অনেক জায়গায় ওয়ানটা বসাবে, যে যে পারবে 2 কোনখানে বসবে সেটা দেখে দেখে বলতে পারবে, বসাতে পারবে 2 এর কাগজটা দেখে। তারপরে 3, এভাবে স্যার 1 2 3 এর ধারণাটা দেওয়া যেতে পারে। হ্যাঁ, এভাবে অ আ ধারণা দেওয়া যেতে পারে বা এবিসিডি ধারণা দেওয়া যেতে পারে একই হ্যাঁ, পদ্ধতিতে। যে কোনো হ্যাঁ লেটার বা যে কোনো কিছু। হুম, ভালো। স্যার আমি আরেকটা বলবো। হ্যাঁ, বলুন। ওই যে ক্লাস 3 একক দশক শতকের ধারণা আছে, ওগুলো তো কার্ড বানিয়ে মানে কালারিং প্লাস শেপ কার্ড বানিয়ে ওগুলো তো ওটার ধারণা তো দেওয়া যায় মডেলের সাহায্যে। কিভাবে একটু ব্যাখ্যা করুন। ধরুন আমি 113 লিখলাম, আমি কিছু 100 কার্ড বানিয়ে নিয়ে গেলাম গোলাকৃতি, কিছু চৌকো 10-এর কার্ড বানিয়ে নিয়ে গেলাম, হুম কিছু ত্রিকোণাকার আমি 1-এর কার্ড বানিয়ে নিয়ে গেলাম। হুম হুম, এভাবে হবে প্রথমে হবে, আমি তাদের খুব সুন্দর বলে idea। দিলাম যে হবে এবং এটা প্র্যাকটিক্যাল হাতে কলমে করবে তো আনন্দও পাবে। খুব ভালো আইডিয়া, হ্যাঁ এটা হবে, খুব সুন্দর বলেছেন। স্যার যদি এই একটা প্রশ্ন করা হয় যে রেখাচিত্র, হ্যাঁ, বা টাইম লাইন বা সময় রেখা, এটা ব্যবহার করে শিশুদের কিভাবে পাঠদান করাবেন, এটা একজন বলুন দেখি। রেখাচিত্র ব্যবহার করে শিশুদের কিভাবে পাঠদান করাবেন? অনেকেই জয়েন হয়ে আছেন, একজন জাস্ট বলুন। রেখাচিত্র মানে ওইটা সময় রেখা হতে পারে, যেমন ইতিহাসে বিভিন্ন বিষয়কে আমরা সময় রেখার সাহায্যে আহ, পাঠদান করাতে পারি, বা বৃত্তাকার কোনো রেখা বা গ্রাফ হতে পারে। এগুলোর সাহায্যে আমরা ইতিহাসের কোন কোন বিষয় পড়াতে পারি সেটা আগে বলুন, এবং তারপর যে বিষয়টার নাম বলবেন সেটা আমরা কিভাবে পড়াতে পারি সেটা একটু ভাবুন, দিয়ে বলুন। আপনারা নিজেদের মধ্যে একটু আলোচনা করুন, আমি একটু আসছি, 1 মিনিট মতো। বলুন রেখা সম্বন্ধে, ওটা স্যার বলে দিয়ে গেলেন কিভাবে করা যায়।
আচ্ছা, রেখাচিত্র দিয়ে ইতিহাসে কোনো বিষয় পড়ানো যেতে পারে না? যেমন ইতিহাসের বিভিন্ন যে সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য থেকে শুরু করে অন্যান্য যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যগুলোর মানে উত্থান, তাদের পতন এবং কতটা সময় ধরে সেই সাম্রাজ্য চলেছিল, বা বিভিন্ন ধরনের যে বিদ্রোহগুলো রয়েছে, সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে অন্যান্য যে কৃষক বিদ্রোহ, হ্যাঁ, তারপরে গান্ধীজির যে আন্দোলনগুলো ছিল, অসহযোগ আন্দোলন, ভারত ছাড় আন্দোলন, এগুলো তো সব আমরা রেখাচিত্রের মাধ্যমে মানে সাল, একটা রেখা টেনে সালগুলো লিখে 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 আমরা সাল, তার নিচে সেই ঐতিহাসিক ঘটনাটা লিখলাম, তারপর আমরা আস্তে আস্তে ব্যাখ্যা করতে পারি। তার মানে তাদের একটা সময় রেখা সম্পর্কে তাদের ধারণা হবে যে কোন সময়ে কোন ঘটনা পরপর ঘটেছিল। হ্যাঁ, বা ধরুন একটা মহাপুরুষকে নিলাম, ধরুন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আমরা জানবো। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মসাল লিখলাম, তারপরে তিনি কত সালে বিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন, কোন কলেজে কত সালে পড়েছিলেন সেগুলো লিখে, কোন সালে কোন পুস্তকটা মানে সাহিত্য কি কি রচনা করেছিলেন, কোন সালে কি পুরস্কার পেয়েছিলেন, কত সালে মারা গিয়েছিলেন, পুরো টাইম লাইনের সাহায্যে তার জীবনটাকে আমরা দেখাতে পারি। বা রবীন্দ্রনাথ ঠাকুরের হোক, এরকম করা যেতে পারে না? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হুম। তো আপনারা এবার একটা বলুন, টাইম রেখার সাহায্যে কিভাবে আপনি যে কোনো সাবজেক্টে যে কোনো বিষয় কিভাবে পড়াবেন। যে ইতিহাস বলবো তা শুধুই বলবো না, অন্যান্য সাবজেক্টও টাইম রেখার সাহায্যে, টাইম লাইনের সাহায্যে শিশুদের পড়ানো যেতে পারে। স্যার আমি একটা বলছি, বললাম তাপমাত্রা নিয়ে, যে আজকে সকালে তাপমাত্রাটা কেমন ছিল, 10টার দিকে কেমন হলো, বা সন্ধ্যায় তাপমাত্রাটা কেমন স্থির হলো কি বাড়লো, কম হলো, এইভাবে কি এটা একটা গল্পের আকারে শুরু করে বলা যেতে পারে? হ্যাঁ, অবশ্যই হবে। এবার টাইম লাইনে আপনি লিখে নেবেন সকাল, তারপরে হুম দুপুর, তারপরে বিকেল, হুম তারপর সন্ধ্যা, তারপর রাত্রি, এভাবে টাইম লাইনে লিখবেন পরপর, তারপর সেটাকে ব্যাখ্যা করবেন। প্রয়োজনে তার নিচে ছবি আঁকতে পারেন, যে টাইমটা লিখলেন তার নিচে একটু করে ছবি আঁকলেন, তারপর সেটাকে ব্যাখ্যা করেন। এইভাবে আমরা যে কোনো নিরস বিষয়বস্তুকে অনেক মানে হচ্ছে সরস এবং আনন্দদায়ক করে করে তুলতে পারি। এবং বলার ভঙ্গি, শিশুদের সঙ্গে একটা আনন্দদায়ক ছলে বলার ভঙ্গি, মাঝে সাঝে একটু ইয়ার্কি ফাজলামো করতে হবে, মানে ওদের ওই রকমই আহ, এর মধ্যে একটু হাসাতে হবে। মানে পড়াশোনাটা মনে হবে না যেন কিছু একটা পড়াচ্ছি, মনে হবে খুব গল্প গুজব করে আনন্দ সহকারে আজকের দিনটা কেটে গেল, যেমন আমার হয় প্রায়। তো কোনো একটা জিনিস পড়াতে পড়াতে নিজেও নাচ করতে লাগি, বা শিশুদেরও নাচাই, এরকম হয়। বা ধরুন মাইক নিয়ে চলে আসি, কোনো গান হতে লাগলো কোনো একটা সাবজেক্ট কিছু পড়াতে পড়াতে। তো ইন্টারলিঙ্কেজ তো একটা সঙ্গে অন্যটা, তো এটা হয়। এটা হলে কি হয়, মানে মনে হয় আহ, খুব আনন্দ সহকারে পাঠটা হলো। আর শিশুরা এত আনন্দ পায়, বিদ্যালয়ে কিন্তু কামাই করে না। আর মানে একটা ক্লাসে যদি এরকম ভাবে ক্লাস নেন, ধরুন 3-তে একটা ক্লাস নিলেন, পরের দিন আপনি টু এ ক্লাস 2 এর ক্লাসে গেলেন, তখন ওই 3 ক্লাসের ছেলে মেয়েরা ওই আপনার ক্লাস করার জন্য যে এতটা আনন্দ পেয়েছে, আপনাকে হাত ধরে টেনে নিয়ে চলে যায়, স্যার আমাদের ক্লাস করান। তো এরম হয় প্রতিদিনই, এরা টানে ওরা টানে, এরম হয়। তো এইভাবে নিজেকে গড়ে তুলতে হবে। চাকরিটা যে শুধু চাকরি পাবো তা নয়, যে কোনো বিষয়বস্তুকে মানে আপনার নিজের পড়িয়ে যেন ভিতর থেকে একটা তৃপ্তি আসে, সেলফ স্যাটিসফ্যাকশন আসে। তাহলে শিশুরাও ওই আনন্দের তরঙ্গতে তারাও কিন্তু আরো আনন্দ পাবে। মানে আপনার হৃদয়ের আনন্দের তরঙ্গটা যেন সমস্ত শিশুদের মধ্যে যেন তাদের হৃদয়ে গিয়ে যেন স্পর্শ করে, তবে সেটা ফ্রুটফুল হবে। যেমন ইতিহাস তৃতীয় শ্রেণীর ইংলিশের একটা ইয়ে আছে দেখবেন, ওয়াটার বলে। তো ওই টপিকটা পড়াতে গিয়ে ওদেরকে এমন কিছু কিছু বিষয় বললাম যে একটা টপিক থেকে কতটা দূরে চলে গেলাম, সেখান থেকে ফিরে আসা আবার অনেক মুশকিল। মানে কতটা বিষয় ওরা জেনে যায় ওর গভীরে গিয়ে, মানে পারিপার্শ্বিক থেকে শুরু করে বাস্তব বিভিন্ন উদাহরণ সহযোগে। তো এই হচ্ছে বিষয়, মানে বইয়ের কোনো একটা টপিক মানে সেটা অঙ্কের সূত্রের মতো। যেমন একটা অঙ্কের সূত্র দিয়ে আমরা হাজার হাজার অঙ্ক করতে পারি, সেরকম টপিক মানে সেটা আমার সূত্র, মানে বিভিন্ন বিষয়ে প্রবেশ করার একটা সূত্র। সেই সূত্র ধরে বা সেই লিঙ্ক ধরে আমরা অনেক বিষয় জেনে যেতে পারি। মহাকাশের বিষয়, শাস্ত্র, ধর্ম, গান, কবিতা, বাস্তব জীবন, বহু কিছু বিষয়ে আলোচনা করা যেতে পারে যে কোনো একটা টপিক পেলে। এবার সেটা আপনি কিভাবে প্রস্ফুটিত করবেন আর কিভাবে লিঙ্ক করবেন,
সেটা প্রতিটি মানে শিক্ষক বা শিক্ষিকার নিজস্ব ক্যাপাসিটির উপর নির্ভর করে। ঠিক আছে, ক্লাসে পড়ানোর ক্ষেত্রে বলছি। এবার ডেমো টিচিং এর ক্ষেত্রে হবে, কিন্তু অতটা বিশদভাবে তো করতে গেলে হবে না। যেমন আগে এই ম্যাডাম অনিমালা বাড়ি খুব সুন্দর একটা মানে দ্বিতীয় শ্রেণীর আমাদের এই সহজ পাঠ থেকে ছড়ার মাধ্যমে কত সুন্দর প্রবেশ করে গেলেন পরিবেশে। তো এরকম ডেমো টিচিং এর ক্ষেত্রেও করা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে। তো এগুলো একটু মাথায় রাখবেন, খুব ভালো লেগেছে। তো ক্লাসের ক্ষেত্রে এটা বেশি হয়, মানে একটা কোনো বিষয় পড়াতে পড়াতে 4-5টা সাবজেক্টকে টাচ করা যায়, বা অন্যান্য বিষয়েও টাচ করা যায়। মানে ধরুন জিও পলিটিক্সের বিষয়ে অনেক সময় চলে আসে, যদিও শিশুরা ছোট, তবে ক্লাস 4-এর ক্লাস নিতে যখন যখন আমি ঢুকি বা ক্লাস নেই, তখন আমার মনে হয় না যে 4-এর ছেলে মেয়ে। আমার অজান্তেই মনে হয় যে এরা যথেষ্ট ম্যাচিওর। তো অনেক কিছু অ্যাডভান্স লেভেলের বিষয়ে ওদেরকে বলে ফেলি, এবং সেটা এমনভাবে বলি যে ওরা বুঝেও নাই। বুঝেও নাই। তো সেইভাবে বলতে হবে, পড়াতে হবে। বেশ।